আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে আজকে অনেকটাই ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। তো এখন সকাল 8:30 বাজে। আমার 2 ছেলে ওরা স্কুলে আছে। এখন আমি আরিয়ানের জন্য একটু ডিম বয়েল করলাম, ওকে খাওয়াবো। কারণ আমি ওকে প্রতিদিন একটা করে ডিম বয়েল দেই, কারণ ও ডিম পোস্টটা খেতে চায় না। আর যদি এভাবে সিদ্ধ করে দেওয়া হয় তাহলে ও মোটামুটি একটু খায়। আর কুসুমটা আমি দেই না, কারণ কুসুমটা গলায় আটকে যেতে পারে, যেহেতু ও ছোটো অনেকটাই গিলতে পারবে না। তো আমি সাদা অংশটুকু ওকে খাওয়ানোর চেষ্টা করি, জাস্ট ওকে শেখানোর জন্য খাবারটা যাতে ও পরিচিত হয় ডিমের সাথে। তো সেজন্য আমি ওকে একটা করে ডিম দিই সকাল করে। তো আজকে কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগটা বানিয়েছি। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখবেন। আজকে আমার সারা দিন আমি কিভাবে কাটালাম, আমার ব্যস্ত লাইফটা আপনাদের সাথে শেয়ার করব, আমার সারা দিনের রুটিন আজকে। তো এখন আমি সকালবেলা আরিয়ানকে ডিমটা খাইয়ে এখন আমি থাল বাসনগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ আমার নাস্তা করা শেষ। এখন যা থাল বাসন বের হয়েছে ওগুলি ক্লিন করে নিব। তারপর আমি একটা কফি বানাবো, বানিয়ে খাবো। কফি খাওয়ার পরে আমি দুপুরে রান্নাটা শুরু করব, কারণ আমার 2 ছেলেকে আবার পিক আপ করতে হবে। কারণ আমি আমার বড় ছেলেকে আজকে পিক আপ করবো, আর মেজো ছেলেকে ওর পাপা পিক আপ করবে। কারণ আমার হাজব্যান্ড বাসার দিকে অলরেডি রওনা দিয়েছে, আসতেছে ও। যেহেতু আজকে আমার বড় ছেলে ডাক্তার আছে, চিলড্রেন হসপিটাল ওর অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আর আজকে কিন্তু আমি চিলড্রেন হসপিটালের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আমেরিকান যে শিশুদের হাসপাতাল সেটা দেখতে কেমন, সেটাও আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে আমি কফি নিয়েছি, এটা এখন বানাবো, খাবো। কারণ আমার এখনও কিন্তু ঠান্ডাটা তেমন একটা ভালো হয়নি। তো একটু গরম গরম কফি খেলে নিশ্চয়ই ভালো লাগবে, সেজন্য কফি আর চা দুটোই আমার কাছে ভালো লাগে। আমি চাও খেতে ভালোবাসি এবং কফি দুইটাই। তো এখন আমি একটু ইলিশ মাছ ভিজাচ্ছি। আজকে আমি ইলিশ মাছ রান্না করছি, মানে কফি আর আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ, যেটা খেতে সবাই ভালোবাসে এই মাছটা। তো একটু কাটার জন্য সবাই একটু অ্যাভয়েড করে চলে, মানে আমার বাচ্চারা কাটার জন্যই খেতে চায় না মাছটা। তো আমি ওদেরকে কিন্তু ইলিশ মাছের ডিমটা খাওয়াই, আর মাঝে মধ্যে মাছটাও দেই, কিন্তু ওরা কাটার ভয়ে খেতে চায় না। তো আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি, আর কাটাকুটা শেষ হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। আমি বেগুন কেটে নিচ্ছি প্রথমে, তারপরে ফুলকপিটা কেটে নেব। তো শীতের মধ্যে কিন্তু এভাবে কফি, আমার সিম নেই, সিমটা শেষ হয়ে গেছে। সিম দিতে পারলে আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়, কিন্তু তরকারি থেকে সিমের একটা সুন্দর গন্ধ আছে। তো যেহেতু সিম শেষ হয়ে গেছে, সেজন্য আমি বেগুন আলু আর কফি দিয়ে তরকারিটা রান্না করব। আর আমার ব্লগগুলি যারা প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই বুঝেন আমি প্রতিদিন কি খাচ্ছি, কি করছি। তারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, আমার মানে আমার লাইফটা আমি কিভাবে পার করছি। তারা অবশ্যই দেখছে যারা প্রতিদিন আমার ব্লগগুলি দেখেন। তো এই যে আমার কাটাকুটা শেষ, এখানে আমি কফি, বেগুন আর আলু নিয়েছি কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি ইলিশ মাছটাকে প্রথমে ভেজে নিব, কারণ ইলিশ মাছ কিন্তু অনেকটাই নরম থাকে, ভেজে না রান্না করলে কিন্তু তরকারিতে গলে যায়। যেহেতু এটা আমি ঝোল রান্না করছি, সেজন্য একটু হালকাভাবে ফ্রাই করে নেব যাতে ভেঙে না যায়। তারপরেও কিন্তু ভেঙে যায়, আমি মাঝে মধ্যে দেখি একটু নাড়াচাড়া বেশি হয়ে গেলে মাছ অর্ধেকটাই ভেঙে যায়, মানে এত সাবধানে নাড়ার পরেও ভাঙে। তো যাই হোক, এখন আমি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি। আর যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমার ব্লগগুলি দেখছেন। তাদেরকে আমি অনেক অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে, এবং অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। তো যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আর আজকে পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আমার সাথেই আছেন। তো আমি মাছগুলি খুবই সাবধানে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা কিন্তু খুব সাবধানেই উল্টাতে হয়, কিন্তু নইলে ভেঙে যায়। আমি খুব ভয়ে ভয়ে মাছগুলি উল্টিয়ে দেই কিন্তু।
আর ইলিশ মাছ ভাঙলে তো তরকারির মধ্যে দিলে আরও মানে ভর্তা হয়ে যায়। তো আমি রান্নাটা শেষ করে আমার বড় ছেলেকে পিক আপ করবো আজকে, ওকে আনতে যাব। ওর পরীক্ষা চলতেছে স্কুলে, ওর আজকে একটু আর্লি ছুটি হয়ে যাবে। আর আপনাদের কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো ভালো কমেন্টস করবেন, যেগুলি পড়তে ভালো লাগবে এবং আনসার করতেও ভালো লাগবে। তো আমি মাছগুলি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি ফুলকপিটা একটু ফ্রাই করে নিব, কারণ আমি ফুলকপি কিন্তু একটু ভেজেই রান্না করি, নইলে গলে যায়। আলু আর ফুলকপিটা আমি প্রথমে আগে ফ্রাই করে নিই, তারপরে তরকারিতে দেই। তো মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা হালকা একটু ব্রাউন কালার ভাবে ভেজে নিব। এই যে আমি একটু ফুলকপিগুলো এখন দিয়ে দিলাম। এটা ব্রাউন কালার হলে তারপর আমি নামিয়ে ফেলবো। আসলে অনেক দিন ধরে বাংলাদেশে যাওয়া হয় না, আমি প্রায় 5 বছর হয়ে গেছে বাংলাদেশে যাই না। তো এবার গেলে অনেক দিন থাকবো, বাচ্চাদের যতদিন স্কুল বন্ধ থাকবে মানে অতদিনই থাকবো বাংলাদেশে, কারণ যেহেতু অনেক বছর পরে যাচ্ছে। আর বাংলাদেশের মায়া সবারই আর কি, মানে খুবই খারাপ লাগে, বাংলাদেশের কথা খুবই ফিল করি। যত এখানে ভালো মন্দ যাই খাই না কেন, তারপরেও কিন্তু বাংলাদেশের যে একটা টান, সেটা কিন্তু সব বিদেশিদের, যারা বিদেশে প্রবাসী বাঙালিরা থাকে, সবার মধ্যে কিন্তু এই ফিলিংসটা থাকে সবসময়। বাংলাদেশের একটা যে টান, সেটা কিন্তু সবার মধ্যেই কাজ করে। যত এখানে আমরা কোনো খাবার কিন্তু অভাব নেই, সব কিছু এখানে পাওয়া যায়, মাছ মাংস থেকে শুরু করে সব কিছু। শুধু একটাই অভাব, কাজের লোক নেই, আর কোনো প্রবলেম নেই এখানে। এটাই একটু সমস্যা, আর সব কিছুই ঠিক আছে। যদি একটা কাজের লোক থাকতো তাহলে মনে হতো না যে বিদেশে আছি, এরকম মনে হয়। তো আমি এখানে একটু রসুন পেস্ট দিয়ে দিব পানির মধ্যে, একটু হালকা অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ করে কিন্তু আমি সবগুলি দিচ্ছি। পরে যদি লবণ ঝাল লাগে আমি চেখে পরে দিয়ে দেই, কিন্তু আমি প্রথমে কিন্তু অল্প অল্প করে হলুদ মরিচ এবং জিরা দিয়ে দিলাম। আর মাছের তরকারিতে কিন্তু অত ঝাল হলে ভালো লাগে না, আর যারা খান খেতে ভালোবাসেন তারা একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। তো আমি যখন ঝোলটা দিই তখন আমি চেখে দেখি লবণ ঝাল ঠিক আছে কিনা, তারপরে যদি লাগে তখন আমি একটু অ্যাড করি। তো এখন আমি সেই ভাজা মাছগুলি দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। আমি কিন্তু এভাবেই রান্না করি, ইলিশ মাছ যখন ঝোল রান্না করি তখন আমি এইভাবেই করি, আর ভুনা করলে ওটা অন্যভাবে। তো এখন আমি ভালো করে সবজিগুলি কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানো হয়ে গেলে। তো আমি ঢেকে দিলাম, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু মানে আধা সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিব। আর এদেশি সবজিগুলো এত সফট এবং নরম থাকে যে 5-6 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি মাছগুলি দিয়ে দিয়েছি, ঝোলটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার তরকারি রান্না কিন্তু শেষ। আমি এখন আমার বড় ছেলে স্কুলে আসছি ওকে পিক আপ করার জন্য, আর মেজো ছেলেকে ওর পাপা পিক আপ করে নিয়ে বাসায় চলে গেছে অলরেডি, কারণ আমি এখন শুধু বড় ছেলেকে নিয়ে বাসায় চলে যাব। আর এখানে আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, স্কুলে এখনও ছুটি হয়নি, 5 মিনিট মানে বাকি আছে, ওর 12:30টায় ছুটি হবে আজকে, একটু আর্লি। আর আমি বসে একটু ভিডিও করতেছিলাম। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, রোদ, 12:30 বাজে এখন। তো ওকে নিয়ে আমি বাসায় চলে যাওয়ার পরে ওদেরকে খাইয়ে আবার ডাক্তারের কাছে যাব 3:30টার দিকে। সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার হসপিটালে ভিডিওটাও।
তো আশা করি আপনারা কিন্তু দেখবেন এবং পাশেই থাকবেন, পুরো ব্লগটা দেখবেন, সাথেই থাকবেন। এটা আমার বড় ছেলের স্কুল, হাই স্কুল। তো আমি ওদেরকে খাইয়ে তারপরে আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে আর আরিয়ান আসছি ডাক্তারের কাছে। এটা চিলড্রেন হসপিটাল সিটিতে। আর মেজো ছেলে বাসায় আছে, ও আসতে চাইলো না কারণ ওর শরীরটা খারাপ লাগতেছিল দেখে ওকে রেখে আসলাম। ওই স্কুল থেকে আসছে, তো ওকে খাইয়ে বাসায় রেখে আর দুই ছেলেকে নিয়ে আসলাম। বড় ছেলে যেহেতু আজকে ডাক্তার, তো এটা আমরা রুমের মধ্যে ওয়েট করতেছিলাম ডাক্তারের জন্য। ওরা আমাদেরকে ডেকে ভিতরে বসিয়ে বললো যে একটু ওয়েট করো, ডাক্তার আসতেছে। তো এই সুযোগে আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের দেখানোর জন্য। আর আরিয়ানকে বলেছি, ও কথা বলতেছিল বারবার, তো ওকে আমি বলেছি চুপ করো, কোনো কথা বলবে না। তো ও মন খারাপ করে চুপ করে বসেছিল আমার উপর, কথা বলতেছিল না। দেখতে পাচ্ছেন ওর কিন্তু মন খারাপ। আমি ওকে একটু বকা দিয়েছিলাম যে কথা বলো না, চুপ থাকো, ডাক্তার আঙ্কেল আসবে, তোমাকে কিন্তু টিকা দিয়ে দিবে। তো এটা শুনে ও মন খারাপ, চুপচাপ। ও কিন্তু বলতে পারে না কোনো কথা, কিন্তু ফিলিংসটা ওর এত বেশি। তো আরিয়ান বাবু চুপচাপ বসে আছে লক্ষ্মী সোনার মতো। ও আমি কথা বলতে নিষেধ করেছি দিয়ে ও একদম কথা বলতেছে না, শুধু হাসতেছে, দেখতে পাচ্ছেন। আসলে ডাক্তারের কাছে আসলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, ওরা অনেকটা সময় বসায় রাখে, ভিতরে ডেকে নিয়ে যায়। তো ডাক্তার আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল, আমরা বসেছিলাম 30 মিনিটের মতো। তো সময় কাটতেছিল না, ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আমেরিকান চিলড্রেন হসপিটালের ভিতরের রুমগুলি, ডাক্তারের ভিতরের রুমটা। তো দেখানো শেষ করার পরে আমরা বের হয়ে পড়েছি, ডাক্তার দেখানো শেষ। আরিয়ানকে আমি একটু ছেড়ে দিয়েছি, ও মানে এদিক ওদিক যাচ্ছিল। আমি কিন্তু ইচ্ছে করে ভয় মানে সাউন্ডটা কাটিনি, আরিয়ানের একটু কথা বলবে সেটা আপনাদেরকে শোনানোর জন্য। ও একটু একটু কথা বলতেছিল, এখানে দুষ্টুমি করতেছিল, সেজন্য আমি কিন্তু ইচ্ছা করে মানে ভিডিওর সাউন্ডটা কাটিনি। তো আমরা বাসায় এখন চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন 5:30টার মতো বাজে সন্ধ্যা। এটা ছিল মানে 3 তলার মতো ছিল, এই যেখানে আমরা ডাক্তার দেখালাম 3 তলা এটা। আমরা এখন লিফট দিয়ে নেমে যাব নিচে, আমাদের গাড়ি পার্কিং করা আছে 2 তলায়। তো আমরা এই যে লিফটে উঠলাম, চলে যাচ্ছি এখন বাসার দিকে। বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। এই হসপিটালটা অনেকটা বেশ বড়, বিশাল চিলড্রেন হসপিটাল বাচ্চাদের। তো এই যে আমরা পার্কিং লটে আসছি, আমাদের গাড়ি। তা আরিয়ানকে বলছিলাম যে বাবা বলো তো আমাদের গাড়ি কোনটা, খুঁজে বের করো তো। তো দেখছিলাম ঠিক আমাদের গাড়ির কাছে যে দরজাটা ধরছিল, গাড়ি খুঁজে মানে পেয়েছে সে অলরেডি। এত ট্যালেন্ট সে আরিয়ান, এত গাড়ির মধ্যে সে আমাদের গাড়িটা কিন্তু খুঁজে পাইছে। ওকে বলেছি যে বাবা আমাদের গাড়িটা বের করে দেখাও তো কোনটা। অনেক বিশাল পার্কিং এটা, মানে 2 তলা এটা হসপিটালের পার্কিং। তো একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পার্কিং লটটা। এই যে আরিয়ান দৌড়াদৌড়ি করছে আর গাড়ি খুঁজতেছে, আমাদের গাড়ি কোনটা ও খুঁজে বের করে অলরেডি দরজার কাছে সে দাঁড়িয়ে বলছে মামা মামা এটা।
তো এই যে আমরা চলে যাচ্ছি, এখন নিচের দিকে নামছি। এটা যেহেতু দোতলায় ছিল, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন। এখানে কিন্তু টাকা দিয়ে গাড়ি রাখতে হয়েছে আমাদের, প্রায় মানে $7 মতো ওরা পার্কিং ভাড়া নিয়েছে। এখানে কোনো ফ্রি পার্কিং না, এটা পে করতে হয়েছে $7 মতো। তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি এখন। পুরা সন্ধ্যা 5:30 বাজে, পুরা রাত হয়ে গেছে। এখন আমরা বাসায় যাচ্ছি চলে। তো আজকের ব্লগটা, আজকে সকাল থেকে সন্ধ্যার ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।